সবাইকে স্বাগতম আমার হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব যে জমাকৃত মুনাফা বিবরণীটা কেমন। একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণীর 5টা পার্ট আমরা দেখেছি। সেটা হচ্ছে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, জমাকৃত মুনাফা বিবরণী বা উদ্বৃত্তপত্র, তারপরে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, আর হচ্ছে ঠিকা। এখন আমরা আজকে শিখব জমাকৃত মুনাফা বিবরণী। এটা আসলে কোনো মানে আর্থিক অবস্থা বিবরণীর কোনো বিষয় না, কিন্তু এটা অনেক সব কোম্পানি করে থাকে। এই জিনিসটা আসলে কি বলি যে বর্তমান হিসাব বিজ্ঞান যাকে বলে আধুনিক হিসাব বিজ্ঞানে কোম্পানির আর্থিক বিবরণসমূহ প্রস্তুতকরণের সময় কোম্পানির অর্জিত মুনাফা বন্টন এবং জমাকরণ সংক্রান্ত তথ্য সংক্ষিপ্ত আকারে প্রদর্শনের জন্য যে বিবরণী প্রস্তুত করে তাকেই বলা হচ্ছে বা বলা হয়ে থাকে জমাকৃত মুনাফা বিবরণী। এখন জমাকৃত মুনাফা বিবরণীটাকে আমরা তাহলে কি পেলাম, যে এটা হচ্ছে কতগুলো কাজ করে। এটা হচ্ছে অর্জিত মুনাফা বন্টন করে, অর্জিত মুনাফা বন্টন, ও জমাকরণ সংক্রান্ত তথ্য থাকে। জমাকৃত মুনাফা বিবরণীতে কি থাকে, যে ব্যবসা প্রতিষ্ঠান যে পরিমাণ মুনাফা অর্জন করছে, এবং তার বন্টন এবং জমাকরণ সংক্রান্ত তথ্য থাকে হচ্ছে জমাকৃত মুনাফা বিবরণীতে। এখন আরেকটা কথা হচ্ছে জমাকৃত মুনাফা বিবরণীকে কি বলা হচ্ছে কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী। আমরা কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণীকে জমাকৃত মুনাফা বিবরণী বলতে পারি। কেন বলতে পারি, যা একটি নির্দিষ্ট হিসাব করার জন্য প্রস্তুত করা হয়। তাহলে কি জমাকৃত মুনাফা বিবরণী হচ্ছে কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী এবং একটি নির্দিষ্ট সময়কালের জন্য এটা প্রস্তুত করা হয়। আর এটি আয় বিবরণের পরে এটা প্রস্তুত করা হয় হচ্ছে আয় বিবরণের পরে। কারণ কি, আমার মুনাফার দরকার আছে, মুনাফার জন্যই তো এটা আয় বিবরণীর পরে। আয় বিবরণীর পরে প্রস্তুত করা হয় কেন, আমরা মুনাফা বন্টন করবো। তাহলে আমার এবছরে কত টাকা মুনাফা অর্জিত হলো সেটা যদি না বের করে তাহলে মুনাফা আমরা কতটুকু বন্টন করবো সেটা নিয়ে ঝামেলা হবে। এই জন্য করা হয় কি, আয় বিবরণী প্রস্তুতের পরে এবং উদ্বৃত্তপত্র, ব্যবসায়ের যে উদ্বৃত্তপত্র আছে সেই উদ্বৃত্তপত্রের পূর্বে প্রস্তুত করা হয়। তাহলে কখন প্রস্তুত করা হয়, আয় বিবরণীর পরে এবং উদ্বৃত্তপত্রের পূর্বে জমাকৃত মুনাফা বিবরণী প্রস্তুত করা হয়। অনেক কোম্পানি আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম কোম্পানি কি করে, যে জমাকৃত মুনাফা বিবরণীর পরিবর্তে আমরা যেটা এখন শিখতেছি এটার পরিবর্তে কি করে, তারা শেয়ার হোল্ডার শেয়ারহোল্ডারদের সত্ত্ব ম্যাক্সিমাম কোম্পানি যে জমাকৃত মুনাফা বিবরণী প্রস্তুতের পরিবর্তে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী নামের একটা বিবরণী প্রস্তুত করে দিই। তাহলে আমরা কিছুটা হলো ধারণা আসলে যে জমাকৃত মুনাফা বিবরণীটা কেমন হয়ে থাকে। আমরা এখন দেখবো যে আসলে জমাকৃত মুনাফা বিবরণীর ছকটা কেমন হয়। আমরা একটা ছক বলতেছি, নমুনা ছকটা কেমন হয়, মানে কেমন ছকে জমাকৃত মুনাফা বিবরণীতে লেখা। আমরা একটা অনুমান করে একটা কোম্পানির নাম দিয়ে মুনাফা বিবরণীটা করার চেষ্টা করছি। রহিম আফরোজ বিখ্যাত একটা কোম্পানি, রহিম আফরোজ লিমিটেড। কি করবো আমরা, জমাকৃত মুনাফা বিবরণী প্রস্তুত করব। এটাও কিন্তু একটি নির্দিষ্ট হিসাব কালের জন্য। তাহলে একইভাবে লিখবো 31শে ডিসেম্বর
2014 তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত। দিলাম একটু আগে বলেছি যে পূর্ববর্তী টিউটোরিয়ালে বলেছি যে হচ্ছে প্রত্যেকটা বিবরণের ভর একই রকম। এটা হচ্ছে বিবরণ, এটা বিশদ টাকা, আর এটা হচ্ছে মোট টাকা বা নিট টাকা। এখানে প্রথমে কি থাকবে, প্রত্যেকটা জিনিসের একটা প্রারম্ভিক ব্যালেন্স থাকবে। আমার জমাকৃত প্রারম্ভিক কত টাকা ছিল দেখতে হবে, প্রারম্ভিক থাকলে সেটা লিখবো আমরা। প্রারম্ভিক মুনাফা জানুয়ারির 1 তারিখ, প্রারম্ভিক তো বছরের শুরুতেই হয়, সেজন্য জানুয়ারির 1 তারিখ। আমার আছে হচ্ছে 2,50,000 টাকা। আর এর সঙ্গে আমরা কি কি যোগ করব, যোগ করব হচ্ছে চলতি বছরের মুনাফা। চলতি বছরের মোট মুনাফা নয়, কিন্তু চলতি বছরের নিট লাভ ধরি হচ্ছে আমার হচ্ছে 75,000 টাকা। টোটাল কত হলো, 3,50,000 টাকা। বাদ যাবে কি, বাদ যাবে আমি শেয়ার হোল্ডারদের যে লভ্যাংশগুলো দেবো, সেটা নগদ লভ্যাংশ হতে পারে, শেয়ার লভ্যাংশ হতে পারে, সেই লভ্যাংশগুলো আমরা বাদ। ধরি কোম্পানি নগদ লভ্যাংশ দিয়েছে 30,000 টাকা, আর শেয়ার লভ্যাংশ দিয়েছে 20,000 টাকা। টোটাল 50,000 টাকা। এই 50,000 টাকা আমরা কি করবো, এটা থেকে বাদ দেবো, থাকে কত, 3 লক্ষ টাকা বন্ধ করে দেবো। এই 3 লক্ষ টাকাটাই আমার প্রতিষ্ঠানের জমাকৃত যে মুনাফা আছে, জমাকৃত মুনাফা, আমরা সমাপনী জমাকৃত মুনাফাও দেখতে পারি ডিসেম্বর 31। এটা হচ্ছে আমার সমাপনী মুনাফা। আমরা জমাকৃত মুনাফা কি জিনিসটা জানলাম, আর জমাকৃত মুনাফার নমুনাটা কেমন হতে পারে সেটাও শিখলাম। আমরা জমাকৃত মুনাফা বিবরণী যখন তৈরি করবো তখন আমরা ঠিক এই ফরম্যাটে তৈরি করবো। প্রথমে প্রারম্ভিক দেবো, তারপর চলতি বছরটা যোগ করবো, তারপর লভ্যাংশ বাদ দেবো, তাহলে যা থাকবে সেটাই আমার এবছরে জমাকৃত মুনাফার ব্যালেন্স। তো কিছুটা হলেও হয়তো বা ধারণা দিতে পেরেছি, আশা করা যায় ভালো লাগছে, এবং আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। সে পর্যন্ত।